স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। অর্ধেকের বেশি অংশ গুড়িয়ে দেয়া বাড়িটি দেখতে শুক্রবার জড়ো হয় উৎসুক জনতা। রড, ইট সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকে। একই চিত্র সুধা সদনেও। দেখতে আসা অনেকে বলছেন, এমন পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী। স্বৈরাচারীদের জন্য ৩২ নম্বরে ভাঙা বাড়ি শিক্ষা হয়ে থাকবে বলে মনে করেন তারা। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনের ভাষণের খবরে বুধবার রাতে দেশব্যাপী বুলডোজার কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গুড়িয়ে দেয়া হয় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। বাড়িটি ভাঙতে শুক্রবার ভারী যন্ত্রপাতি দেখা না গেলেও কিছু অংশে হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন কয়েকজন। কেউ কেউ কাটেন রড, আর তা নিতে দেখা যায় আরেক দল। ইট নিয়ে যেতেও দেখা গেছে কাউকে কাউকে। ভাঙলেই যে মানুষের সমাধান হবে তা না, না ভাঙ্গি সরকারের আওতায় নেই। স্বৈরাচারের পতনের যে নির্মম পরিণতি, আসলে এটা পরবর্তী গভর্নমেন্টের জন্য এটা শিক্ষণীয় বিষয় থাকবে। এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে দেয়া হয়। শুক্রবার ওই বাড়ি ঘিরে ছিল উৎসুক জনতার ভিড়। দেখেন ঘুরে ঘুরে। কারোর প্রতি কারোর অত্যাচার, অনাচার, জুলুম অতিরিক্ত মাত্রা হলে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটাই আজ এই ধানমন্ডি ৩২ নম্বর। তারা বলছেন, এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি জুলাইয়ে গণহত্যা চালানোর অভিযোগ তাদের। স্বৈরাচার যে স্বৈরাচারী, সে যত দাপটেই দেখাক, এক সময় তার পতন ঘটবে। সাধারণ ছাত্র জনতা এটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। স্বৈরাচারী হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের সমস্ত চিহ্ন এই দেশ থেকে এইভাবেই মুক্ত করা হোক। একই চিত্র দেখা গেছে ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাড়ি সুধা সদনে। বুধবার রাতে সেখানেও আগুন দেয়া হয়। সেখান থেকেও রড, কাঠ সহ বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছেন অনেকেই। মানুষ ভাঙ্গি ছিঁড়ে লয়ে যেতেছে, এটা ঠিক না। যে আমাকে বাইরের রাষ্ট্রে যে মানে যে কয় যে বাঙালি চোর, এটা প্রমাণ করলে আজকাল সবাই শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। একজন অন্যায় করলে আমার অন্যায় করতে হবে, এটার কোনো জাস্টিফিকেশন নাই। ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে বলে মনে করেন বিক্ষুব্ধ জনতা। কালের সাক্ষী হয়ে থাকা বঙ্গবন্ধুর বাড়িটি এখন কেবল স্মৃতি, পড়ে আছে ধ্বংসাবশেষ। এখান থেকে যে যা পারছে বিভিন্ন রড, লোহা নিয়ে যাচ্ছে। তবে স্বৈরাচারের দোসররা যারা ছিল তারা যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরে বাড়ি ভাঙচুরের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের রাজনীতিকরা। কারো মতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার উস্কানিমূলক কর্মকাণ্ডই এর জন্য দায়ী। কেউ বলছেন, ভাঙচুরের ঘটনার দায় এড়াতে পারে না সরকার। আগের সরকারের সময়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলেও মনে করেন কেউ কেউ। ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বুধবার বুলডোজার কর্মসূচি ঘোষণা করে ছাত্র জনতা। এরপর ভেঙে ফেলা হয় ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি। গুড়িয়ে দেওয়া হয় বাড়ির পুরো অংশ। আগুন দেওয়া হয় শেখ হাসিনার বাড়ির সুধা সদনেও। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি, শেখ মুজিবুরের মোরাল ও দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়া হয়। ছাত্র জনতার দাবি, ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশে। ভাঙচুরের ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে বিষয়টি। বিবৃতি দেওয়া হয় সরকারের পক্ষ থেকেও। বিষয়টি নিয়ে বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। আর বিগত সময়ে বুলডোজারের ঘটনার বিচার হলে এমন পরিস্থিতি তৈরি হতো না বলে মনে করেন জামায়াতের নেতা। 2 দিন আগে ভারতে বসে শেখ হাসিনা কিছু উস্কানিমূলক কথা বলছে। সে উস্কানিমূলক কথার কারণেই কিছু উত্তেজিত লোক এই 2 দিনে যে ঘটনাগুলো ঘটছে সেটি বোধহয় মূল কারণ। সরকার যখন জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তখন কিন্তু জনগণ ক্ষুব্ধ হয়ে আইন নিজের হাতে তুলে নেয়। সেটা একটা সুষ্ঠু রাষ্ট্রের জন্য লজ্জাস্কর। ওই সময় যদি বুলডোজারে আঘাতকারীদের বিচার করা হতো, আজকে অটোমেটিক একটা মেসেজ চলে যেত যে বুলডোজার ইউজ করলে কিন্তু বিচার হয়, কিন্তু উনি বিচার করেন নাই। বাংলাদেশে আর কোনো বাড়ি কিন্তু ভাঙচুর হয় নাই। ওই বাড়িটি হামলা হয়েছে কারণ শেখ হাসিনার প্রতিনিধিত্বকারী বাড়ি এটা।
রাজনৈতিক দলগুলো বলছে ভাঙচুরের ঘটনায় দায় এড়াতে পারে না সরকার। কেউ অন্যায় করলে আইনিভাবে তার ব্যবস্থা নিতে হবে। মানুষের মনে বরঞ্চ এই প্রশ্ন উদ্রেক হয়েছে, যেটা খুবই ক্ষতিকর প্রশ্ন, এবং সেই প্রশ্ন যদি মানুষ তার ভিত্তিমূলে রাখে তাহলে এটা সরকারের জন্য এবং আমাদের জন্য অশনি সংকেত। সেটা হলো সরকারের সায় ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না। দেশে তো অন্য জায়গাতে এখনো গোলমাল হচ্ছে, সেগুলো তো থামাচ্ছে না তারা। কাজেই প্রধান উপদেষ্টা যে বিবৃতি আর যেন না হয়, এটা অনাকাঙ্ক্ষিত, আর যেন না হয় তার ব্যবস্থা দেন, মুখে মুখে বললে তো হবে না। বিশ্লেষকরা বলছেন শিক্ষার্থীদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক, তাই পরিস্থিতি উত্তপ্ত না করে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ তাদের। বাংলাদেশের সামনের দিনগুলোকে আমরা খালি সংঘাতই দেখব, মারামারি দেখব, তাই না? মানে যে যুবকদের কাছে আমরা অনেক কিছু আশা করি, প্রত্যাশা আমাদের অনেক বেশি। আমার আশা থাকবে, আমি মনে করি যে তারা আর কোনো ভুল করবেন না। রাষ্ট্র পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এই বিশ্লেষকের। তারা যে কাজটা করতে চাচ্ছেন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে উস্কানিমূলক পদক্ষেপ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করলে গণতন্ত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। বিকেলে কক্সবাজার বিমানবন্দরে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান। দেশের আইন শৃঙ্খলার যেন অবনতি না হয় এবং এ নিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশ বিদেশে বসে কোনো রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে। পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় নিতে হবে উস্কানি দাতাদেরই। এদিকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানিয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে যোগ দেওয়া নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব হয়ে পুরোনা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এদিকে সকালে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির। এ সময় তিনি অভিযোগ করে বলেন, পালিয়ে গেলেও দেশকে অস্থির করার চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। আওয়ামী লীগ নেতাদের বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার তাগিদও দেন জামায়াতের আমির। এইভাবে আমাদেরকে সহায়তা করুন। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এক বিবৃতিতে তিনি বলেন, উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তায় প্রস্তুত। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার, এ কথা জানিয়েছেন
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারি বার্তা সংস্থা বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ এই প্রসঙ্গে আরও বলেন, বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐকমত্য তৈরি হচ্ছে। দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলে সরকারের জন্য সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে বলেও মনে করেন এই তরুণ উপদেষ্টা। বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যার মাধ্যমে নির্বাহী আদেশে সরকার যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তবে তার আইনি কাঠামো কী হবে সে বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। 5ই আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেগুলোকে প্রাধান্য দেওয়া সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিকেল 4টায় তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় সোহানা সাবাকে। পরে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয় তাকে। এর আগে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের জড়িত থাকার অভিযোগে ধানমন্ডি থেকেই আরেক অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছিল। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা চালানো হয়েছে। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন শান্তা ইসলাম নামে এক নারী। দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরে গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শান্তা ইসল ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খানের চাচাতো ভাই শাকিলের স্ত্রী। স্থানীয়রা জানান, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খানের সাথে স্থানীয় প্রভাবশালী সোহেল ভণ্ডারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই দুপুরে সোহেলের লোকজন ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদের বাড়িতে হামলা চালায়। ইউপি চেয়ারম্যানকে না পেয়ে তার পরিবারের উপর গুলি চালায় তারা। এতে গুলিবিদ্ধ হন শান্তা। পরে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ব্যাটারি চালিত অটোরিকশা সংঘর্ষে মা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। বিকেলে কাঁচপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহাসড়কের ঢাকাগামী লেনে একটি দ্রুত গতির বাসের সঙ্গে উল্টো পথে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা মা ছেলে সহ ও চালকের মৃত্যু হয়। বাসটি জব্দ করা গেলেও পালিয়েছে। নিহতদের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মহার্ঘ ভাতা সহ 7 দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে সরকারি বেসরকারি চাকরিজীবীদের মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে তারা। আন্দোলনকারীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্য। শুক্রবার দুপুরে মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল শুরু করেন। এ সময় তাদের আটকে দেয় পুলিশ। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় তারা। পরে শাহবাগ থানার সামনে মিছিলটিকে আবারও আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। জলকামান ছুড়েও তাদের সড়ক থেকে সরাতে পারেনি পুলিশ। সরকারের সাথে বৈঠকের আশ্বাসে ঘণ্টাখানেক পর সড়ক ছাড়েন কর্মচারীরা। সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার আশ্বাসকে আমরা শ্রদ্ধা জানাই। আজকে যার যার ঘরে শান্তিপূর্ণভাবে চলে যাব। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সমাবেশ করে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। 200 টাকায় যাতায়াত ভাড়া, এটা কি কোনো চলে? 300 টাকায় টিফিন ভাতা, মাত্র 6 টাকা করে পরে দিনে সরকার পরিচালনা করে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা করে সরকার পরিচালনা, আর তারাই খেতে পায় না, তারাই বৈষম্য শিকার। এ সময় সংহতি প্রকাশ করে আগামী বাজেটে কর্মচারীদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান রাজনীতিবিদরা। তাদের পে স্কেল, বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ ভাতা, এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন এবং আগামী বাজেটের আগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বৈষম্য আছে, প্রত্যেকটা গ্রেডে গ্রেডে বৈষম্য আছে। এমন বেতন স্কেল করতে হবে যাতে তেলের মাথায় তেল না পড়ে, গরিবের পেট ভরার ব্যবস্থা হয়।
ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে কর্মবিরতির পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারি আন্দোলনকারী কর্মচারীদের। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের দিনব্যাপী বার্ষিক বিক্রয় সম্মেলন ও প্রতিষ্ঠাতা স্যামসন চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে এই সম্মেলন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ম্যানেজিং ডাইরেক্টর তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। সম্মেলনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নতুন 7টি পণ্য বাজারে আনার ঘোষণা দেয়া হয়। বক্তারা জানান, দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড রাঁধুনি, রুচি, চাষি, চপস্টিক ও আরাম এর মাধ্যমে দেশ বিদেশের বিপুল মানুষের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে 30টিরও বেশি দেশে রপ্তানি করা হচ্ছে এই প্রতিষ্ঠানটির খাদ্যপণ্য। রাজধানী ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। তারা বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। বৃহস্পতিবার HRW এর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি এই বিবৃতি দেন। বলা হয়, একদল বিক্ষুব্ধ লোক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে দিয়েছে। ঘোষণা দিয়ে হামলা চালানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। আমেরিকা ও রাশিয়াকে টেক্কা দিয়ে চাঁদে এক নতুন অভিযান চালানোর কথা জানিয়েছে চীন। মূলত চাঁদের দক্ষিণ মেরুর অজানা সব রহস্য উন্মোচন ও ছায়াযুক্ত গর্তে বরফের উপস্থিতির সন্ধান করতে এবার উড়ন্ত রোবট পাঠানোর পরিকল্পনা চীনের। আর তা যদি সম্ভব হয়, তবে পৃথিবী থেকে চাঁদে পানি নিতে কমবে খরচ, বাঁচবে সময়। সেই সাথে চাঁদের বুকে বসবাসে আরও এক ধাপ এগিয়ে যাবে মানুষ। চাঁদে পানির অস্তিত্ব নতুন কিছু নয়। 2022 সালে চীনের চ্যাংই 5 মিশন চাঁদের মাটিতে পানির অণু শনাক্ত করে। তবে এবার পানি নয়, বরফ খুঁজতে চাঁদে রোবট পাঠাচ্ছে চীন। চাঁদের দক্ষিণ মেরুর গহ্বরে জমে থাকা বরফের সন্ধানে আগামী বছর একটি উড়ন্ত রোবট পাঠানোর পরিকল্পনা করছে চীন। 2026 সালে চ্যাংই 7 মিশনের অংশ হিসেবে এই রোবটটি চাঁদের অন্ধকার পিঠে পাঠানো হবে। চীনের লুনার এক্সপ্লোরেশন প্রজেক্টের প্রধান উ ওয়েরেন জানান, চাঁদের দক্ষিণ মেরুতে গভীর কিছু গর্ত রয়েছে, যেখানে বরফের সন্ধান মিলবে বলে আশাবাদী চীন। এই বরফ চাঁদে মানব বসতি বা রকেটের জ্বালানি তৈরির কাজে লাগানো গেলে মহাকাশ মিশনের ব্যয় কমবে বলে মনে করছেন ওয়েরেন। চ্যাংই 7 মিশনে যে রোবটটি পাঠানো হবে তা মানুষের মতো পা ভাঁজ করতে পারে। এছাড়াও উঁচু থেকে লাফ দিয়ে অবতরণও করতে পারে। তবে চাঁদের মেরু অঞ্চলের তাপমাত্রা -250 ডিগ্রি ফারেনহাইটের নিচে থাকায় রোবটটির টিকে থাকাই বড় চ্যালেঞ্জ মনে করছেন গবেষকরা। এদিকে চীনের এই উদ্যোগকে মহাকাশে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের প্রতিপক্ষ হিসেবে দেখছেন কেউ কেউ। চীন যদি সেখানে স্থায়ী ঘাঁটি গড়ে তোলে, তবে তা মার্কিন আধিপত্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। অমর একুশে বইমেলার প্রথম শুক্রবার শিশুদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হলেও এবার সিসিমপুরের আয়োজন না থাকায় মন খারাপ তাদের। প্রতিবছর বইমেলায় শুক্র শনি মূল আকর্ষণ থাকে শিশু প্রহরে সিসিমপুরের এই বিশেষ আয়োজন। ছোট্ট নীলাদ্রি 15 মাসের এই শিশু উৎফুল্ল বইয়ের সংস্পর্শে। বাবা মোহাম্মদ মাসুদ রানার সাথে সায়দাবাদ থেকে সে এসেছে মেলায়। তুমি কি করছো মা? প্রথমবার মেয়েকে নিয়ে মেলায় এসে শিশু প্রহরের মূল আকর্ষণ সিসিমপুর না থাকায় হতাশ নীলাদ্রির বাবা। একটা জিনিস খুব খারাপ লাগলো যে প্রতি বছর যেখানে সিসিমপুর আসতো, তো ওইটা আমি এবার এসে লক্ষ্য করলাম না। তো বাচ্চাদের জন্য ওই আয়োজনটা মনে হয় জরুরি ছিল। আসলে যদি এটা অ্যাড করা যায় আমার মনে হয় ভালো হবে আসলে। তবে নীলাদ্রির মতো আরো অনেক শিশুর কলকাকলিতে মুখর মেলা প্রাঙ্গণ। দেখা যেত প্রতি বছর হচ্ছে সিসিমপুরে আসতে অনেক মজা হতো, কারণ তাদেরকে তো আমরা টিভিতে দেখি, বাস্তবে দেখতে তাদের সাথে অনেক ভালো লাগে, তাদের সাথে কথা বলতে। সিসিমপুরটা এবার থাকলে অনেক ভালো হতো, কিন্তু এবছর নেই, দুঃখ হচ্ছে একটু। সিসিমপুর থাকলে তো ডবল মজা করতে পারতাম। আমি তো সিসিমপুর বসছি, সিসিমপুর নাই কেন?
শিশুদের উপযোগী নানা বই থাকলেও তারা পছন্দ করছে রং বেরঙের মলাট আর ছবির বই। শিশু প্রহর চলছে আজকে, সেই ক্ষেত্রে হচ্ছে শিশুরা এসে খুঁজছে হচ্ছে চিচিমপুর। শুক্রবার ছুটির দিন, আলহামদুলিল্লাহ ভালো, মানে শিশুরা আসতেছে, পছন্দ করতেছে বেশ। বাচ্চারা প্রত্যেক বছর বইমেলাতে আসে চিচিমপুর দেখার জন্যই। এটা আশা করে আসে যে একটু এখানে খেলা করতে পারবো, শিখা হালুর সাথে একটু খেলাধুলা করবে। বাচ্চা তো 3.5 বছর হলো, তো এবারে ফার্স্ট টাইম এসেছি ওকে নিয়ে। সো ডেফিনেটলি ওদের জন্য যদি ডিফারেন্ট কিছু থাকে, কারণ ওরা তো বই সম্পর্কে ওরকম না, ওরা ওদেরকে দেখে দেখেই জানে, এই জন্য ওদেরও খুব মন খারাপ, সাথে আমাদেরও একটু খারাপ লাগছে যে এবারে কেন এই আয়োজনটা করা হলো না। ছুটির দিনে দুপুর 1টা পর্যন্ত 5টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা। দিনাজপুরের ঐতিহাসিক চেরাডাঙ্গি মেলায় জমে উঠেছে ঘোড়ার হাট। এই হাটে রাজা, বেজিলি, সম্রাট বাহাদুর সহ বিভিন্ন রঙের শতাধিক ঘোড়া শোভা পাচ্ছে। বগুড়া, রংপুর, রাজশাহী, নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থান থেকে এই হাটে আনা হয় ঘোড়া। মজার ব্যাপার হলো, এই হাটে যারাই ক্রেতা তারাই বিক্রেতা। বলা হয় এখানে বেচাকেনার মাধ্যমেই ঘোড়া বদল হয়। জমে উঠেছে দিনাজপুরের ঐতিহাসিক চেরাডাঙ্গি মেলা। প্রায় 80 বছর ধরে চলে আসা এই মেলার মূল আকর্ষণ ছিল ঘোড়া ও গরু মহিষের হাট। কালের বিবর্তনে এই ঘোড়ার হাট এখনও ধরে রেখেছে তার ঐতিহ্য। বৃহস্পতিবার মাসব্যাপী এই মেলার উদ্বোধন হলেও ঘোড়ার হাট চলে সর্বোচ্চ সপ্তাহখানেক। এক সময় এখানে ভারত ও পাকিস্তান থেকেও ক্রেতা বিক্রেতা আসত। এই হাটে বিক্রেতাদের প্রায় সবাই ঘোড়া বিক্রি করে, আবার এখান থেকেই ক্রয় করে। এদিকে ক্রেতা বিক্রেতাদের দাবি, এবার ঘোড়ার বাজার ভালো যাচ্ছে না, বেশি দাম হাঁকা হচ্ছে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় এবার দাম কম। ঘোড়া নিয়ে আসছি, গাড়ি নিয়ে আসছি, অবস্থা আছে মোটামুটি, বেশি একটা ভালো না, অল্প দামে আটকে আছে আর কি, বেচা কিনা হচ্ছে না। ঘোড়া খাদ্যের দাম বেশি। আমি আমার নিজের ঘোড়া কত বছর নিয়েছিলাম 14,000, সেই ঘোড়া আমি ছাড়ে দিলাম 10,000। এইবার দাম আগের থেকে দাম বেশি, মানে ঘোড়া বেচা কিনা কম হচ্ছে, বাইরে পার্টি আসলে আরো বেচা কিনা হতো। জেলার বাইরের ক্রেতার আগমন হাতে গোনা। ঘোড়ার আমদানি ভালো হলেও ক্রেতা একেবারেই কম। মেন সমস্যা হয়ে গেছে যে ঘোড়াটা দাম করবে এরকম কাস্টমার নেই, বাইরের পার্টি না আসলে তো ঘোড়া বিক্রি হবে না। বগুড়া সদর থেকে আসছি, বাজার খুব একটা সুবিধাজনক না, এখনো বেচা কেনা হয়নি আমাদের। এদিকে ঘোড়া ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় হাট ইজারাদার। আমরা এই যে কারেন্টের ব্যবস্থা করছি, পানির ব্যবস্থা করছি, টয়লেটের ব্যবস্থা করছি, নিরাপত্তার জন্য আমরা এখানে থাকতেছি। কার কি সমস্যা তারা আসে আমাদেরকে বলতেছে, আমরা সমস্যার সমাধান করে দিচ্ছি। চেরাডাঙ্গি মেলার ঘোড়ার হাটে এখন আর ভিনদেশি ক্রেতা বিক্রেতা না থাকলেও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ঘোড়া ক্রেতা বিক্রেতারা হাটের ঐতিহ্য ধরে রেখেছেন। ডিভিসি নিউজ ডেস্ক। রাজধানীতে শুরু হলো 2 দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য উৎসব 1431। শুক্রবার ছায়ানটের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় এই উৎসব। শাস্ত্রীয় নৃত্যের প্রসার ও প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে পরিচিত ও জনপ্রিয় করে তোলার জন্য এই আয়োজন। ব্যাকরণগত সুরের সাথে ছন্দময় নাচ, মঞ্চ জুড়ে শাস্ত্রীয় নৃত্যের অপরূপ সব ভঙ্গিমা। কত্থক, ওড়িশা, ভরতনাট্যম, তাণ্ডব নৃত্য ও মণিপুরী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা, যা উপভোগ করেন মিলনায়তন ভর্তি দর্শক। এমন আয়োজনে নাচ পরিবেশন করে খুশি শিল্পীরাও। আমি এত বছর ধরে কষ্টকে নাচ শিখেছি, মনে হচ্ছে যে আমার নাচ শেখাটা সার্থক হয়েছে। সারা বছরই আসলে শাস্ত্রীয় নাচের চর্চা করি, তো এই ধরনের একটা অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করি যে কখন আমরা আমাদের পারফরমেন্সটা দেখাতে পারবো। প্রায় প্রতি বছর হয় আমি আর একা পরিবেশনা করি, অথবা আমার দল নৃত্যশীলন কেন্দ্রের শিল্পীরা এসে পরিবেশন করেন। নৃত্য দেখে মনোমুগ্ধ দর্শক ও অনুরাগীরা। নাচ প্রিয় মানুষদের জন্য তো অবশ্যই একটা দারুণ সুযোগ সব ধরনের নাচ। যখনই অনুষ্ঠান হয় তখনই আমি আসার চেষ্টা করি এবং আমি নিজেকে উপভোগ করার চেষ্টা করি। আমাদের দেশে শাস্ত্রীয় নৃত্য উৎসব খুবই কম, তাই ছায়ানটের এই উৎসব আসলে আমাদের মধ্যে ঈদের মতো একটা আনন্দ কাজ করে। 2 দিনের এই উৎসব চলবে শনিবার পর্যন্ত। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।
সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।